বাসের প্রায় সব যাত্রী তখন তন্দ্রাচ্ছন্ন। সময় বলছে রাত 2:45। উত্তরবঙ্গের পরিবেশ তখন ঢাকা পড়েছে কুয়াশার ঘন চাদরে। পাহাড় ভালো লাগে না সমুদ্র? প্রশ্ন সেটা নয়। ইচ্ছে হলেই একটু অফবিটের সন্ধানে বেরিয়ে পড়াই যায়। ট্রিপ মানেই যে দৌড়াদৌড়ি, ভিড়ভাড়, এইসব ধারণা থেকে বেরিয়ে এসে চেষ্টা করলে নতুন কিছুর সন্ধান করাই যায়। প্রায় অনিশ্চিত এই গল্পে শুরু হয়েছিল জানুয়ারি মাসের 25 তারিখে। অল্প সময়ের ব্যবধানে ব্যাগ গুছিয়ে যখন বেরোলাম তখন ঘড়ির কাঁটা রাত 9টার ঘর পার করেছে। আমার আপাতত গন্তব্য বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড। না জানি আজ কত বছর পর বহরমপুর থেকে শিলিগুড়ি বাসে যাওয়ার পরিকল্পনা করেছি, যদিও এই ব্যাপারে আমি খুব একটা অভিজ্ঞ নই। অ্যাকচুয়ালি বহরমপুর থেকে না কতগুলো বাস শিলিগুড়ি যায় আমার কোনো ধারণা নেই। তো আমি তো জানি যে ওই একটা ভলভো বাসই যায় আরাধনার। তো ওই বাসে যখন কাউন্টারে ফোন করলাম বললো সিট নেই, আজকে এমনিতে চাপ ছিল। রেড বাস অ্যাপ খুললাম, রেড বাস অ্যাপ খুলে দেখলাম কিছু কিছু বাস আছে। মানে আমি বাসে যাবো কি যাবো না সেটাও একটা কনফিউশন ছিল। মানে আমি টিকিট বুক করেছি হচ্ছে সন্ধ্যে 7টার সময়, যাবো রাত 9:30টার সময়। তো দেখলাম লাস্টে এই একটা বাসই আছে, নন এসি বাস। কিন্তু ট্রেন জার্নি ভুলে হঠাৎ বাস জার্নি কেন, এর নেপথ্যে ছোট্ট একটা কাহিনী আছে। বিকেলে ট্রেন ছিল, বাট এডিটিংয়ের কাজ নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ট্রেন মিস হয়ে গিয়েছে। তো আজকে প্রথমবার বহরমপুর থেকে রাত্রের বাস ধরে রওনা দেবো শিলিগুড়ির পথে। অযোধ্যা পর্বের শেষে এসে বলেছিলাম আগামীতে আমি আর জুনিয়র একসাথে পাহাড়, কিন্তু জুনিয়র যেতে পারেনি এবার। কেন নিয়ে গেলে না? প্লিজ নিয়ে যাবে। জুনিয়র একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো ডাক্তার দেখানোর পরে যদিও শরীর এখন ভালো হয়েছে, ও যেতেও চাইছে, বাট আমি রিস্ক নিচ্ছি না। আমি এবার একাই রওনা দিচ্ছি। স্কুল জীবনে ঠাসাঠাসি করে বেঞ্চে বসার স্মৃতিকে আজ এত বছর পরে উস্কে দিয়ে নিজেকে সেট করলাম বাসের সিটে। যেহেতু এই বাসে স্লিপার আর চেয়ার কার একসাথেই রয়েছে, ওপরে ঘুমানোর জায়গা আর নিচে হচ্ছে বসার জায়গা, সবই আর কি বুক হয়েছিল। তো একটা কোনো রকমে পেয়েছিলাম, এই জানলার ধারে সিট, এটাই বুক করেছি। বহরমপুর থেকে শিলিগুড়ির পথে বাসের চাকা যখন গড়ালো তখন ঘড়ির কাঁটায় রাত 9:38। বাসের চাকা গড়াতেই কিছু গোলযোগের সৃষ্টি হয়েছিল। ওই টিকিট কেটেও সিট পায়নি, আমার সিটে অন্যজন বসেছে, এই সংক্রান্ত ব্যাপার স্যাপার। রাত একটু বাড়তেই বাসের গতি যখন বাড়ল, লাইট অফ হয়ে যাওয়ার পর গোলযোগও থামল। ততক্ষণে আমি মনোযোগ দিয়েছি শরদিন্দুবাবুর দুর্দান্ত একটা উপন্যাস গৌর মল্লার শোনাতে। আর গল্প শোনার মাঝেই মনে মনে ঠিক করলাম গৌর পাণ্ডুয়ানে খুব তাড়াতাড়ি একটা ব্লগ শেয়ার করতে হবে। রাত 2:30 নাগাদ বাস এসে থামল মালদারির কাছে কোনো একটা হোটেলে, যেখানে যাত্রীরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করার সাথেই তাদের টয়লেট সংক্রান্ত ব্যাপার স্যাপারও সেরে ফেলতে পারে। চা ছাড়াই কিছু খাওয়া দাওয়া করার জন্য বেকারির খান্দুই বিস্কুট নিলাম। তাপমাত্রার পারদ তখন নেমে গিয়েছে প্রায় 11 ডিগ্রিতে। এখনও অবধি জার্নির এক্সপিরিয়েন্স ওভারঅল ভালোই। রাস্তা যেহেতু ভালো সেহেতু ঘুম টুম ঠিকঠাকই হচ্ছে। কেন জানি না একটা অজানা আশঙ্কা মনে বারবার করা নাড়ছিল। এত কুয়াশার মধ্যে রাস্তা খুঁজে খুঁজে বাস ঠিকমতো যেতে পারবে তো? চলার পথে সামনে কোথাও দাঁড়িয়ে থাকা ট্রাক কিংবা বাসের পেছনে। তবে সকাল যখন হলো তখন মন থেকে এইসব ভয় মুছে গেল। যদিও উত্তরবঙ্গের পরিবেশের কোনো পরিবর্তন নেই, কুয়াশা তার আধিপত্য একইভাবে বজায় রেখেছে। সময় তখন সকাল 8টা, আর শিলিগুড়িও 8 কিলোমিটার। এই সন্ধিক্ষণে দেখলাম কুয়াশাকে মিলিয়ে দিয়ে রৌদ্র উজ্জ্বল ঝলমলে একটা দিনের সূচনা করেছে আজকের সূর্য। সকাল 8:15 নাগাদ তার যাত্রা শেষ করে বাস আমাদের নামিয়ে দিল শিলিগুড়ি জংশনে। ফাইনালি 10.5 ঘন্টা পথ চলা শেষ। আমাদের ট্রেন, আমার বাস পৌঁছে দিল আমাকে শিলিগুড়ি জংশন। সেই দিনটা ছিল 26শে জানুয়ারি, ছুটির দিন। শৈল শহরে পর্যটকদের আগমনও যথেষ্টই। শিলিগুড়ি জংশন মোড়ে আগত পর্যটকদের উদ্দেশ্যে দার্জিলিং গ্যাংটক বলে হাঁক দিচ্ছেন শেয়ার গাড়ি চালকেরা। আমায় খুঁজতে হবে এবার জিমি ভাইকে, কারণ পরবর্তী পথ চলা জিমি ভাইয়ের সঙ্গে। একটু তফাতে দাঁড়িয়েছিল জিমি ভাইয়ের সুমো গাড়িটা। আর প্রজাতন্ত্র দিবসের সকালে গাড়ির সামনেটাও সেজে উঠেছে জাতীয় পতাকায়। স্থানীয় একটা দোকানে অর্ডার দিলাম 2 কাপ চায়ের। প্রজাতান্ত্রিক গণতন্ত্র তখন বিক্রি হচ্ছে সাইকেলের কেরিয়ারে। পরবর্তী গন্তব্যে রওনা দিতে দিতে একটা কথা জানিয়ে রাখি, অফবিট উত্তরবঙ্গ ভ্রমণের এই পর্বটা শুধুমাত্র তাদের জন্য যারা সপ্তাহের শেষে কিংবা ছুটির দিনে সন্ধান করেন চোখের, মনের কিংবা শরীরের শান্তি।
বিশেষ করে তাদের জন্য যারা ছুটি কম পান, ধরুন 2 দিন বা 3 দিনের ছুটি পেয়েছেন। পাহাড়ে ঘেরা একটা চা বাগানে সবুজের মাঝে একটু রিল্যাক্স করা কিংবা ঘুমিয়ে কাটাতে চায় যারা, আজকের পর্বটা সেই সব দর্শক বন্ধুদের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। বেশ ঝকঝকে একটা সকাল, ছুটির আমেজে ব্যস্ত রাস্তাঘাট। সেবক রোড ধরে চলার পথেই পার করলাম মহানন্দা নদীর ওপরে রাজা রামমোহন রায় সেতু। এখান থেকে শালুগাড়া আরও 4 কিলোমিটার পথ। রাস্তার পাশেই চলছে 4 লেন তৈরির কাজ। জিমি ভাইয়ের কাছে জানলাম এই 4 লেন রাস্তা বিস্তৃত হবে সেবকের করোনেশন ব্রিজ পর্যন্ত। জাতীয় পতাকার প্রত্যক্ষ প্রভাব গাড়ির সামনে ছাড়াও আমার কাছেও রয়েছে, যেটা অনেকদিন ধরেই আন্ডার কনস্ট্রাকশন ছিল। আশা রাখছি আজ থেকে আগামী সমস্ত ট্রিপেই এটা আমার সঙ্গী হিসাবেই সঙ্গ দেবে। ধীরে ধীরে লোকালয়ে মিলিয়ে গিয়ে রাস্তা দুই পাশে দখল নিল অরণ্যের আদিমতা, যার নাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই রাস্তার এক পাশেই রয়েছে বেঙ্গল সাফারি। এই রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় সিকিম কিংবা গ্যাংটকের অভিমুখে। দূরত্বের দিক থেকে গ্যাংটক প্রায় 100 কিলোমিটারের কিছু বেশিই হবে। সেবকের কিছু আগেই একটা রেস্তোরাঁর সামনে এসে আমাদের গাড়ি দাঁড়াতেই ব্রেকফাস্টের বিরতি নিলাম। অদূরে বয়ে চলা তিস্তাকে পাশে রেখেই সেরে নিলাম ব্রেকফাস্ট। জিমি ভাইয়ের জন্য ছিল ছোলে বাটুরে, আর আমার জন্য ব্রেড বাটার সঙ্গে মশলা অমলেট, আর অবশ্যই গরম গরম 1 কাপ চা, আমার এনার্জির উৎস। ব্রেকফাস্ট শেষ করেই আবারও পথ চলা, আর এরই মধ্যে সূর্য তার অবস্থান পরিবর্তন করায় তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডান দিকে তিস্তা নদী আর বাম দিকে সেবক স্টেশনকে রেখে আমরা পার করলাম সেবকের রেলগেট, যে রেলপথ ডুয়ার্সের জঙ্গল হয়ে চলে গিয়ে যুক্ত করেছে নিউ জলপাইগুড়ি জংশনকে আলিপুরদুয়ার জংশনের সঙ্গে। সেবকের কালী মন্দিরকে বাঁ দিকে রেখে খুব অল্প সময় ব্যবধানেই আমরা পেরিয়ে এলাম করোনেশন ব্রিজ। ডান দিকে রাস্তা চলে গিয়েছে মালবাজারের দিকে, সোজা রাস্তা সিকিম বা কালিম্পংয়ের দিকে। আর এই চলার পথেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের পরিবারের নতুন সদস্যের সাথে। ব্লগারের কাছে, বিশেষ করে ট্রাভেল ব্লগারের কাছে তার গেজেটগুলো কিন্তু তার সন্তান সমূহ। তো এটা হচ্ছে আমার নতুন গেজেট, নতুন বেবি, নতুন সন্তান। আর এবারে নর্থ বেঙ্গল সিরিজটা আমি কিন্তু টোটালি শ্যুট করব স্যামসাংয়ের S24 আলট্রা দিয়ে। নতুন লঞ্চ করেছে এই ফোনটা, আমি কিনেছি। অনেক দর্শক বন্ধু জানতে চান আপনি কি দিয়ে ভিডিও শ্যুট করেন। সবাইকে তো ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়া হয় না, আর সত্যি কথা বলতে আমি কখনো একটা ডিভাইস দিয়ে শ্যুট করি না, মাল্টিপল ডিভাইস আছে। তবে এই অফবিট নর্থ বেঙ্গল সিরিজে আপনারা যা যা এপিসোড দেখবেন সবটাই কিন্তু এতেই শ্যুট করা হবে। আমরা এসে পৌঁছালাম কালীঝোড়াতে। রাস্তার ডান দিকে তিস্তা নদীর ওপরে রয়েছে কালীঝোড়া ড্যাম। কালীঝোড়া থেকে বাঁ দিকের এই রাস্তাটা চলে গিয়েছে লাটপাংচার হয়ে শিটংয়ের দিকে। শিটং যেমন বিখ্যাত কমলালেবুর জন্য, তেমনি লাটপাংচার পাখি প্রেমীদের জন্য। আর এই অঞ্চলে হর্নবিল প্রজাতির পাখির দেখাও মেলে। কালীঝোড়া পার করে এসে দেখলাম রাস্তার ধারেই কিঞ্চিৎ পর্যটকদের ভিড়। রৌদ্রোজ্জ্বল এই দিনে সবাই ছবি তুলতে ব্যস্ত। সেই সুযোগে কমলালেবুর পসা সাজিয়ে রেখেছে স্থানীয় বিক্রেতারা। কালীঝোড়াতে ড্যাম থাকার জন্য তিস্তার সেরকম ভিউ পাওয়া যায় না, তবে এই জায়গা থেকে তিস্তার সিনিক ভিউ দুর্দান্ত। এই পথেই মাঝে মধ্যে চোখে পড়বে পাহাড়ের গায়ে নির্মীয়মান রেল ব্রিজের পিলার কিংবা টানেল, যেগুলো সেবক রংপুর রেল প্রজেক্টের অন্তর্ভুক্ত। কালীঝোড়ার পর বিরিকদারা। বাঁ দিকের এই রাস্তা চলে গিয়েছে শিটংয়ের দিকে। শিটং এখান থেকে 8.5 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম রামবিতে। বাঁ দিকের এই রাস্তাটা মংপু হয়ে সোজা চলে গিয়েছে শিটংয়ের দিকে, যে রাস্তা ধরে আবার দার্জিলিংয়েও যাওয়া যায়। পাশের এই ভগ্নপ্রায় ব্রিজটি টয় ট্রেনের রেল লাইনের। বহু বছর আগে এই রামবি পর্যন্ত টয় ট্রেন যাতায়াত করত, এখন অবশ্য তা বন্ধ হয়ে গিয়েছে। রামবি বাজার থেকে ডান দিকে রাস্তায় গেলে কয়েক কিলোমিটার দূরে রয়েছে তিস্তার লোয়ার ড্যাম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। পাশেই রয়েছে রেলি নদী, যা তিস্তার সঙ্গে এই জায়গায় এসে মিশেছে। সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর তিস্তার জলস্তর এতটাই বেড়েছিল, যার প্রভাবে এই জায়গায় বাড়িঘর সবকিছুই তছনছ হয়ে যায়। নদীর সঙ্গে বয়ে আসে প্রচুর পরিমাণে বালি, যা আজও সরানোর কাজ চলছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই পাহাড়কে জুড়ে দিয়েছে সদ্য নির্মিত ধাতব ব্রিজ। এই ব্রিজ পার করে এসেই গাড়ি পিছু 20 টাকা পার্কিং চার্জ দিয়ে প্রবেশ করা যায় রেলিখোলা নদীর ধারেই এই পিকনিক স্পটে। আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষ আসেন এই নদীর ধারে পিকনিক করতে। আজও তার ব্যতিক্রম নেই। 26শে জানুয়ারি ছুটির দিন পিকনিক পার্টি এসে হাজির, বাস কিংবা গাড়ি ভাড়া করে। গানের তালে তালে জমে উঠেছে পিকনিকের আমেজ। রেলিখোলা নদীর ওপরেই রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, যদিও এটি বর্তমানে পরিত্যক্ত। খুব ইচ্ছে ছিল এবারের গল্প হবে নদীর ধারে রাত্রিবাস,
সেই অভাবের কিছুটা পূরণ করে নিলাম এই জায়গায় এসে নদীর ধারে দাঁড়িয়ে কিংবা বসে বেশ কিছু ছবি তুলে আর ভিডিও শুট করে। আর এই ব্যাপারে জিমি ভাইয়ের সাহায্য অনস্বীকার্য। আর এই পাহাড়ি পথে চলার জন্য দরকার হচ্ছে একটা ভালো জুতো, যে জুতোর খুব ভালো গ্রিপ থাকবে। তো আমি যে জুতো ইউজ করি ওয়াইল্ড ক্রাফটের, তার লিঙ্ক দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে। জাস্ট ফর ইনফরমেশন, আপনারা একবার জুতোটা দেখতে পারেন, যদি পছন্দ হয় তাহলে কিনতেও পারেন। রেলিখোলা নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে আবারও শুরু হলো পথ চলা, আর একই সঙ্গে লক্ষণীয় উচ্চতা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আবহাওয়ার খেলা। দেখুন, আমরা শুরু করেছিলাম 8 ডিগ্রি দিয়ে, তারপরে ছিল 11 ডিগ্রি, এখন হয়ে গেছে 19 ডিগ্রি। ওই জন্য জ্যাকেট খুলে ফেললাম। আবহাওয়ার পরিবর্তন আমাদের শরীরে কতটা প্রভাব ফেলে। মেন রোড থেকে আমাদের গাড়ি টার্ন নিল লেফট সাইডে, আর এই পথেই রয়েছে তিস্তা ভ্যালি এবং রংলিয়ত টি এস্টেট। ছোট বড় বাগনিতে নিতেই আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠছি। এদিকে রাস্তার অবস্থা বেশ ভালোই, তবে গাড়ি চলাচল খুব একটা নেই। প্রকৃতি এখানে প্রাণ খোলা, আর মাঝে মধ্যেই রয়েছে জনবসতির চিহ্নস্বরূপ বেশ কিছু ঘরবাড়ি। আরও কিছুটা পথ চলে আসার পর জনবসতির সংখ্যা প্রায় কমে এলো। রাস্তা দুধারে দেখা দিল চায়ের বাগান। পাহাড়ের ধাপে ধাপে চাষ করা হয়েছে, ঠিক যেন যত্ন করে সাজানো সবুজ গালিচা। বলার অপেক্ষা রাখে না, এটাই তিস্তা ভ্যালি টি এস্টেট। দূরে দেখা ওই পাহাড় আর তার মধ্যে সাজানো ঘরবাড়ি, ওটাই হচ্ছে উত্তরবঙ্গের অফবিট গ্রাম তাগদা। ঠিক যেন ছবির মতো সাজানো। এই জন্যই হয়তো বলে পাহাড়ে আসলে মন খারাপ ভালো হয়ে যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আবারও আবহাওয়ার পরিবর্তন। 19 ডিগ্রি থেকে এখন তাপমাত্রা চলে এসছে 13 ডিগ্রিতে, আর সেই ঠান্ডা লাগছে। মানে এবার জ্যাকেট গায়ে গলানোর সময় এসছে। শিলিগুড়ি থেকে এই জায়গাটা কিন্তু খুব বেশি দূরে নয়। আমি কিন্তু অনেকটাই আর কি এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে তারপরে এলাম। তবে জায়গাটা কিন্তু দুর্দান্ত, কারণ চারিদিকটা চা বাগানে ঘেরা। আর এই চা বাগান আর পাহাড়ে ঘেরা পরিবেশের মধ্যেই কিন্তু রয়েছে সেই হোমস্টে যেখানে আমি আজকে রাত্রিবাস করব। আমি শিওর এই দৃশ্যটা দেখার পর আপনারা অনেকে মনে মনে এখনই ঠিক করে নিয়েছেন যে এবার নর্থ বেঙ্গল গেলে এই জায়গাতে যেতেই হবে। শুধু হোমস্টের এনভায়রনমেন্টটা দেখুন, এত সুন্দর, এত সুন্দর। চা বাগানে ঘেরা রংলির এই হোমস্টে আমার রাত্রিবাসের আশ্রয়ে। এখানে প্রকৃতি সুন্দর না হোমস্টে, এটাই কিছু সময় আমাকে কনফিউজ করলো। আভ্যন্তরীণ সাজ সরঞ্জাম সত্যি তারিফের যোগ্য। এই হোমস্টের বারান্দায় বসে চা খেতে খেতে সামনে চা বাগান দেখার মধ্যে আলাদাই মাদকতা রয়েছে। পুরো জায়গাটাই পাহাড়ি ঘেরা, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ নেই। প্রায় অনেকের মনের ইচ্ছে এখানে এসে হয়তো মিলে যেতে পারে পাহাড়ে আমার এইরকম একটা বাড়ি হলে মন্দ হতো না। যদিও এটা কোনো প্রপার্টির প্রমোশন নয়, আর কোনো প্রপার্টিতে গিয়ে আমি এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করি না, বাট এই প্রপার্টিটা এতটাই সুন্দর না, যেটা আমাকে ভীষণ ভীষণ ইমপ্রেস করেছে। এই প্রপার্টিতে টোটাল রুম আছে হচ্ছে 6টা, আর আমি যে রুমটায় আছি সেটা তো ভিউ রুম নয়, কারণ আমি অনেক পরে বুকিং করেছিলাম, আমি যেন ভিউ রুম পাইনি। 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো রুম হচ্ছে ভিউ রুম। আচ্ছা, এই রুম আপাতত দিয়েছে আমাকে। এই রুম থেকে ভিউ আছে, তবে আশেপাশের ঘরবাড়ি আর বেশ কিছু পায়রার, বাট রুমের ডেকোরেশন কিন্তু অসাধারণ। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ইলেকট্রিক কেটেল, সেই সঙ্গে চা করার সরঞ্জামও রয়েছে। রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুমও যথেষ্ট সুন্দর, আর হ্যাঁ, গিজারও রয়েছে। এবার আসি নেটওয়ার্কের কথায়। আমার কাছে জিও এয়ারটেল দুটো কানেকশানই রয়েছে, আর দুটো কানেকশানই কিন্তু এখানে ফুল টাওয়ার রয়েছে। খাওয়া দাওয়া শুরুর আগেই এক চক্কর ঘুরে এলাম লোকাল থানা থেকে। তো এই হোমস্টের পাশেই থানা রয়েছে এখানকার, রংলি থানা। তো সেখানে একবার যাচ্ছি, কারণ এখানে ড্রোন ফ্লাই করতে গেলে একবার থানার পারমিশন নিয়ে আসি। মানে অনুমতি ছাড়া ড্রোন ফ্লাই করা ঠিক হবে না। থানা থেকে ফিরে এসে স্নান পর্ব যতক্ষণে শেষ করলাম ততক্ষণে ঘড়ির কাঁটা দুপুর 2টোর ঘর ছাড়িয়েছে, এবং একই সাথে হোমস্টে থেকে লাঞ্চের আয়োজন করা হয়েছে। কখনো মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে তার ঝলক দিখলাচ্ছে, কখনো সূর্য মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। তো রোদ ছিল বলে আমি বললাম যে আজকে খাবারটা বাইরের দিন, ভেতরে এদের ডাইনিং রয়েছে, খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, বাট রোদে বসে খাওয়ার একটা আলাদা মজা আছে। তো বললাম বাইরের দিন, তাই এসে দেখছি আবার মেঘ করে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর খাবার একটু ঠান্ডা হয়ে গেছে। এই খাওয়ার আগে এই খাওয়া নিয়ে একটা ইন্টারেস্টিং স্টোরি বলি। গত বছর আপনারা যারা শিটংয়ের ব্লগ দেখেছিলেন, তো ছোটা মাঙ্গুয়াতে যে হোমস্টেতে ছিলাম, তো সেই হোমস্টের মালিক আজকে এখানে এসছে। এনার কাছে একটা অভিজ্ঞতা আমি আপনাদের শোনাবো। হ্যাঁ, आलू सुधा भात वो ब्रेकफास्ट टाइम में वो कोने होम स्टे में नहीं मिला। আচ্ছা, जो भी होम स्टे में आलू दम पूरी रोटी सब्जी। हाँ, अभी मेरे में आके बोल रहा है सभी आलू सुधा भात।
আরে জিও জিও বাঙালি, ওনার হোমস্টেতে আমি ছিলাম। তা আমাদেরকে সকালবেলা নর্মালি হোমস্টেতে কী দেয়, ওই আলুর দম, লুচি, পুরি এসবই দেয়। তাই আমি বলেছিলাম যে আপনারা ব্লগে দেখেছিলেন যে আমি বলেছিলাম যে আমরা ওসব খাবো না, আমরা আলু শুদ্ধ ভাত খাবো, পাঁপড় ভাজা হলে পাঁপড় ভাজা হবে। তো এখন ওনার হোমস্টের সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে, যারা আছে তারাই বলছে যে আলু শুদ্ধ ভাত চাই। आलू शुद्ध भात, देसी घी और आलू चोखा। মানে আলু শুদ্ধ ঘি ভাতের বিকল্প ভাই কোনো কিছু হয় না। যতই বিরিয়ানি খায়, যতই তন্দুরি খাই, যত চাইনিজ খাই। হোমস্টের খাবার দাবারের রিভিউ নিয়ে নতুন করে কিছু বলার নাই। যেরকম হয় পাহাড়ে মশলা কম, মানে যারা মশলাদার খাবার খান তারা কিন্তু এখানে একটু মশলা কম পাবেন, বাট এই খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। আর চিকেনে তো স্কিন রয়েছে, যেটা নর্থ বেঙ্গলের প্রায় সব হোমস্টেই দেখা যায়, সব জায়গায় গিয়ে টেস্ট সব ঠিকঠাকই আছে, চলে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার ঘুম। এখানে দৌড়ঝাঁপ, ভাগ দৌড়, ছোটাছুটি, এই সাইডস নিয়ে যাওয়া, ওই সাইডস নিয়ে যাওয়া, এখানে এন্ট্রি করতে হবে, ওখানে গেট বন্ধ হয়ে যাবে, এইসব কোনো টেনশন নেই। জাস্ট আসা, রিল্যাক্স করা, খাওয়া দাওয়া করা, 2 দিন বিন্দাস কাটানো, নিজেকে সময় দেওয়া, নিজের শরীর, নিজের মন, নিজের আত্মাকে সময় দেওয়া। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় নতুন কিছু খাবার দাবার নিয়ে। ঘুম যখন ভাঙল তখন পাহাড়ে সন্ধে নেমেছে। মনে পড়ল আজ পূর্ণিমা। জানলার পর্দা সরাতেই দেখলাম চাঁদের আলোয় ঘর আলোকিত। সন্ধে নেমে যাওয়ার পর এখানে বাইরে যেন ঠান্ডা আরও বেশি করে পড়েছে, আর ঠান্ডার জায়গায় না ঘুম বেশি পায়। আর সন্ধে নামতেই হোমস্টের একজন পরিচারক এসে আমার রুমে পৌঁছে দিয়ে গেছে গরম গরম চা আর চিকেন পকোড়া। এই হোমস্টেটায় না স্ন্যাক্স আইটেম প্রচুর আছে। চিকেন পকোড়া আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চাউমিন আছে, অনেক কিছু আছে। মন থেকে একটা কথাই বেরিয়ে আসে প্রতিটা রাত, যদি এমনই হতো আমার কিংবা আমাদের। কাজের চাপে ব্যস্ত দুটো মানুষ, যারা অনেকদিন ভালো করে গল্প করার সময় পায়নি, কেমন আছো জিজ্ঞেস করতে ইচ্ছা করেননি, সেই হারানো গল্প যেন আবারও শুরু করবে তাদের পথ চলা এই মায়াবী রাত থেকে। মিস করছি সেই ছটপটা ছেলেটাকে, যাকে এখানে নিয়ে আসলে জারি থাকতো আমাদের মারামারি। আমিও তোমায় খুব মিস করছি। তোমার আর জ্বর আসেনি তো? পল এখানে আসলে পলের সাথে প্রচুর মারামারি করতাম, আর আমরা চিকেন খেতাম। আমাকে একটু চিকেন বিরিয়ানি খাওয়াও, সাথে চিকেন সুইট খাওয়াও প্লিজ। হ্যাঁ, লাভ ইউ, বাই 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 বাই। বাই। পলের সঙ্গে কিছু পল কাটিয়ে যখন বাইরে এলাম, ততক্ষণে আমার কথা অনুযায়ী বনফায়ারের আয়োজন করা হয়েছে। খোলা আকাশের নিচে 7 ডিগ্রি তাপমাত্রায় আগুনের আঁচ যেন শরীরের উষ্ণতাকে বারবার উস্কে দিচ্ছে। বারবিকিউবে ঝলসানো হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করা লৌহ শুলে গাঁথা মাংসের খণ্ডগুলো। আগুনের লেলিহান শিখা ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে রাতের আকাশে। আগুনে ঝলসানো মাংসের টুকরোগুলো মুখে দেওয়ার পর কোথাও যেন ফিরে ফিরে আসে অতীতে সে আদিম যুগের মনুষ্য জাতির আদিমতা। এমন রাত গল্প লেখার, এমন রাত গল্প শোনার কিংবা গল্প শোনানোর, প্রিয় মানুষটার হাতে হাত রেখে কিংবা তার ঠোঁটের উষ্ণতায় নিজেকে বারবার হারানোর বা খুঁজে পাওয়ার। রাত 10:30টার কিছু পর আমার দেওয়া অর্ডার অনুযায়ী হোমস্টের পরিচারক এসে রুমে পৌঁছে দিল গরম গরম মিক্স চাউমিন। আপনারা যারা আগামী দিনে এখানে আসবেন, যদি সম্ভব হয় তাহলে এখানকার একবার চাউমিনটা টেস্ট করে দেখবেন, সত্যি ভালো লাগবে। ধন্যবাদ ট্যুর কিংডমকে, যারা আমাকে এই হোমস্টে এবং গাড়ি এবং সেই সাথে ট্যুর প্ল্যানটা করে দিয়েছে। আর ট্যুর কিংডমের নাম্বার আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুমানোর আগে আলো আধার পরিবেশে ভূতের গল্প শোনায় মনোনিবেশ করলাম। আজকের রাত আমার জন্য রোমান্টিক নয়, হোক রোমহর্ষক। প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে একটু গল্প শুনি। ছোটবেলায় মা বাবা গল্প শোনাতো, এখন স্মার্টফোন শোনায়। এইরকম নিস্তব্ধ পরিবেশে, এইরকম শীতের রাতে একাকী অন্ধকার ঘরে ভূতের গল্প শুনে ঘুমানোর আলাদা একটা রোমাঞ্চকতা আছে। 27শে জানুয়ারি, কাল ঠিক কত রাতে ঘুমিয়েছি তা মনে পড়ে না, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে যখন তৈরি হয়ে বেরোলাম, তখন ঘড়ির কাঁটা সকাল 8:15টার ঘর পেরিয়েছে। সূর্যের দেখাও মিলেছে। আলো ঝলমল পরিবেশে এই সকালে তাপমাত্রার পারদ 11 ডিগ্রি ছুঁয়েছে। কাল রাতে হওয়া কথা মতোই ঠিক সকাল 8টার সময় হোমস্টে থেকে কিছুটা তফাতে তার মোটর বাইক নিয়ে হাজির স্থানীয় যুবক করণ। গতকাল রাতের পরিকল্পনা অনুযায়ী এখন চলেছি তিস্তা ভ্যালি চা বাগানের কাছে একটা ভিউ পয়েন্ট দেখতে। যদিও গল্পের এই অংশটা পূর্ব পরিকল্পিত ছিল না, কিন্তু গল্পও কখনো কখনো তার কথককে পথ দেখিয়ে নিয়ে চলে তার আলটিমেট লক্ষ্যে। পথের 2 ধারে চা বাগান, আর তার মাঝে পথের চড়াই উতরাই জুড়ে দিয়েছে এক পাহাড়কে আরেক পাহাড়ের সঙ্গে। সকালের প্রথম রোদের আলোতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে অদূরে ওই পাহাড়ের পাহাড়ি জনজীবন, যে জায়গার নাম তাগদা।
কাল থেকে আজ পর্যন্ত এই অল্প সময়ের মধ্যেই আশেপাশে কে কে প্রতিবেশী রয়েছে সেই ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি। চা বাগানের ভেতর থেকে মাঝে মধ্যে কানে আসছে খুব চেনা একটা ডাক। কোথাও যেন শুনেছি, ভাবতে ভাবতে প্রাণীটাকে দেখলাম রাস্তার ধারে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের উপস্থিতি টের পেতেই পাখা মেলে অদৃশ্য হলো ওই চা বাগানের জঙ্গলে। এর আগে শুনেছি চা বাগানে লেপার্ড থাকে, কিন্তু ময়ূর যে থাকতে পারে সেটা আজ প্রথম জানলাম। এরপর পিচ রাস্তা ছেড়ে এসে আমাদের বাইক ঢুকলো বাঁ দিকের একটা রাস্তায়। বুঝলাম দু চাকায় এবার অফরোডিং এক্সপিরিয়েন্স হতে চলেছে। জায়গার নাম তিস্তা ভ্যালি চা বাগান। চলার পথে দেখা হয়ে গেল সেই সব কর্মীদের সঙ্গে যারা এই চা বাগানের কাজে যুক্ত। বেশ কিছুটা পথ চলার পর একটা উঁচু জায়গা নজরে এলো। বুঝলাম ওটাই ভিউ পয়েন্ট, নাম দূরবীন দ্বারা। চা বাগান আর পাহাড়ের আকর্ষণ ঠিক কতটা তীব্র হলে হোমস্টে থেকে 11 কিলোমিটার দূরে 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডার মধ্যে কিছুটা অফরোডিং করে এই জায়গায় সঙ্গে পৌঁছাতে হয়। ওই নিচে বয়ে যাচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সেই সাথে এখানে যে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান রয়েছে তার ভিউ পাওয়া যায়। আর ওই যে পাহাড়টা রয়েছে, ওই যে পাহাড়ে যে সমস্ত বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাকদা, এবং এই দিকটা হচ্ছে 6 মাইল। দূরবীন দ্বারা দেখে যখন হোমস্টে ফিরে এলাম তখন সকাল 10:30। এখান থেকে এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে আমাদের যেখানে নাইট স্টে রয়েছে সেই হোমস্টের জন্য। অন্যান্য হোমস্টের মতো এখানে কিন্তু শুরু হবে হচ্ছে লাঞ্চ দিয়ে, তারপর সন্ধ্যাবেলায় ওরা ওই চা বিস্কুট কিছু একটা দেবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আপনারা এখান থেকে চেক আউট করবেন। মানে এখানকার চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা বা তার পরবর্তী সময়, এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। তো এখানে ব্রেকফাস্টে পুরি সবজি ছিল, আলুর পরোটা ছিল, ব্রেড বাটার ছিল, অনেক কিছু ছিল। আমি বললাম যে আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দিন। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম চালু শুদ্ধ ভাত, তো বললো যে সকালে আমাদের কোনো রাইসের আইটেম করা হয় না। বললাম যে আমাকে ম্যাগি দিন, তো ম্যাগি তো ঠান্ডা হয়ে গেছে, এগ ম্যাগি দিয়েছে। সময় সকাল 11:30। ফাইনালি চেক আউট করলাম হোমস্টে থেকে এবং রওনা দেব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চেক আউট করার সময় এরা গেস্টদেরকে এরকম একটা সাদা রঙের উত্তরীয় দিয়ে সম্মান জানায়। এটাকে বলা হচ্ছে খাদা। কথা মতোই জিমি ভাই হাজির তার গাড়ি নিয়ে। পরের পর্বে শোনাবো আপনাদের গল্প কমলালেবুর বাগানে গিয়ে।